সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ দেখাচ্ছি যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী একটি চার্ট। প্রথমে এখানে যে কোনো কোম্পানির নাম, তারপরে এখানে হচ্ছে আর্থিক বিবরণ, আর্থিক অবস্থার বিবরণী, এখানে তারিখ। এবার আমি একটু চার্টটা করে দিই। প্রথম হচ্ছে সম্পত্তি সমূহ, চলতি সম্পত্তি, হাতের নগদ বা নগদ তহবিল, নগদ তহবিল, ব্যাংকে জমা বা ব্যাংক জমা, আবার এটা আরেকটা নাম আছে ব্যাংক জমার উদ্বৃত্ত, সবগুলো একই কথা, ব্যাংক জমার উদ্বৃত্ত। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের বেশ কয়েকটি ধাপ আছে। বিয়োগ নতুন অনাদায়ী পাওনা, যেটা বের হবে, বিয়োগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা বের হবে সেটা থেকে বাটা সঞ্চিতি বাদ দিতে হবে। একটু উপরে মুছে দিচ্ছি, মুছে দিয়ে আরো কয়েকটা এন্ট্রি দেখাচ্ছি, তোমরা তারপরে একবারে তুলে ফেলতে পারো। এরপরে প্রাপ্য নোট, অনাদায়ী আয়, সাপ্লাইস মজুদ, অগ্রিম খরচ, সমাপনী মজুদ পণ্য। এটুকু তোমরা প্রথমত আগে উঠাই নাও, তারপর আমি এগুলো মুছে দিয়ে আরও কয়েকটা দফা দেখাচ্ছি। এগুলো একটু খেয়াল করতে হবে এবং এগুলো মুখস্থের মতো রাখতে হবে, না হলে আর্থিক অবস্থার বিবরণীটা তোমাদের আর্থিক বিবরণীটা সবসময় ভুল হয়ে যাবে।
আশা করি তোমাদের এর মধ্যে উঠানো শেষ হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু পরে সাহায্য করছি। সম্পত্তিসমূহ: চলতি সম্পদ, হাতে নগদ, নগদ তহবিল, হাতে নগদ বা নগদ তহবিল, ব্যাংক জমা বা ব্যাংক জমার উদ্বৃত্ত, প্রাপ্য হিসাব থেকে কয়েকটি হিসাব বাদ যায়। যদি কোনো ধরনের অলিখিত বিক্রয় থাকে বা ধারে বিক্রয় থাকে সমন্বয়ে, সেটা কিন্তু প্রাপ্য হিসাবের সাথে যোগ করে তারপর এগুলো বাদ দিতে হবে। সবসময় যেহেতু ধারে বিক্রয়টা আসে না, এই জন্য আমি এটা এখানে লিখিনি, কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি সব সময় কিন্তু অঙ্কে থাকে, সমন্বয় প্রায় সময় করতে দেয়। অনাদায়ী পাওনা, প্রাপ্য হিসাব বিয়োগ নতুন অনাদায়ী পাওনা বিয়োগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ বাট্টা সঞ্চিতি থাকলে সমন্বয় হবে, না থাকলে হবে না। প্রাপ্য নোট, অনাদায়ী আয়, সাপ্লাইস মজুদ, অগ্রিম খরচ, সমাপনী মজুদ পণ্য, এই সবগুলো মিলে তখন চলে আসবে মোট চলতি সম্পদ। আচ্ছা, এবার আমি পরের অংশ দেখাচ্ছি। বিনিয়োগ, শেয়ার ও ঋণপত্রে বিনিয়োগ, সরকারি বন্ডে বিনিয়োগ, সরকারি বন্ডে বিনিয়োগ, অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই হলো বিনিয়োগে। এই তিনটে সাধারণত বিনিয়োগে বেশি আছে। এরপরে হচ্ছে স্থায়ী সম্পত্তি, ভূমি ও দালান কোঠা সমন্বয়ে থাকে প্রায় সময়, সেটা হচ্ছে অবচয় বিয়োগ অবচয়। তারপরে হচ্ছে কলকবজা, যন্ত্রপাতি বিয়োগ অবচয়, যা বাইরে থাকলো তা আসবাবপত্র। একই কথা, সমন্বয় থাকলে অবচয়ই থাকবে, অবচয়টা বাদ দিয়ে ফেলতে হবে। এটুকু পর্যন্ত লিখে নাও। এর পরবর্তীতে আমি আবার দেখাচ্ছি।
আশা করি তোমাদের এটুকু পর্যন্ত উঠানো শেষ। বিনিয়োগ, শেয়ার ও ঋণপত্র বিনিয়োগ, সরকারি বন্ডে বিনিয়োগ, অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পত্তি, ভূমি ও দালান কোঠা, বিয়োগ অবচয়, কলকবজা যন্ত্রপাতি, বিয়োগ অবচয়, আসবাবপত্র, বিয়োগ অবচয়। একটি কথা আগেও বললাম, আবার একটু খেয়াল করে না, যদি অবচয় বের করতে বলে তাহলে কিন্তু সমন্বয় অবচয়টা বাদ দিয়ে দেখাতে হবে, আর যদি অবচয় বের করতে না পারলে তাহলে এগুলো সরাসরি বসে যাবে। এরপরে হচ্ছে আরও কয়েকটা এন্ট্রি স্থায়ী সম্পত্তির মধ্যে থাকে, আমি আরও কয়েকটা দেখাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে অফিস সরঞ্জাম, তারপরটা হচ্ছে সাজ সরঞ্জাম, প্রিমিয়াম। প্রিমিয়ামের আগে ইজারা সম্পত্তি দিতে পারো, যেটা অবলোপন হয়, অবচয় হয় না, ইজারা সম্পত্তি। এরপরে দেখাবো তোমাদেরকে অস্পর্শনীয় সম্পত্তি, তোমরা এটুকু তাড়াতাড়ি করে তুলে নাও। আশা করি তোমাদের হয়ে গেছে। অফিস সরঞ্জাম বিয়োগ অবচয়, সাজ সরঞ্জাম বিয়োগ অবচয়, ইজারা সম্পত্তি বিয়োগ অবলোপন। ইজারা সম্পত্তির অবচয় হয় না, অবলোপন, প্রিমিয়াম। এরপরে আর দুটো জিনিস বাকি থাকে, সেগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। আমি একটু প্রথমে মুছে দিচ্ছি। অস্পর্শনীয় সম্পত্তি: সুনাম, বিয়োগ অবলোপন, তারপরে ট্রেডমার্ক, প্রাথমিক খরচ। সুনাম থেকে অবলোপন বাদ, ট্রেডমার্ক, প্রাথমিক খরচ। এইগুলো সবগুলো যোগ দিলে মোট সম্পত্তি আসবে। সবগুলো যখন আমরা যোগ দিব তখন আমাদের সামনে চলে আসবে মোট সম্পত্তি।
মোট সম্পত্তি চলে আসবে। পরবর্তী ক্লাসে আমি দায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে পরবর্তী ক্লাসের জন্য, এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেবে। শোনা যাচ্ছে সামনে নভেম্বর ডিসেম্বরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে এই পর্যন্তই। আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ।